কাল ভোট গ্রহণের পর ২১ আগস্ট সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ। এই নির্বাচনে ইসি অভ্যস্ত নয়, চলছে প্রক্রিয়ার ত্রুটি না রাখার চেষ্টা। কিছুটা ইনস্টিটিউশনাল মেমোরির কিছুটা শর্টেজ আছে, তারপরেও আমরা একদম যত রকমের সম্ভব এক্সারসাইজ সম্ভব এবং দরকার সেটা আমরা করেছি। একনেকে ৯,৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন। ঢামেক আধুনিকায়নের উদ্যোগ, বাতিল হলো ২ জাহাজ কেনার প্রস্তাব। মেডিকেল কলেজের যে ছাত্রাবাস, সেই ছাত্রাবাস সহ আরো বেশ কিছু অনাবাসিক ভবন এবং আরো অন্যান্য বিষয়ের মধ্যে সংযুক্ত আছে, প্রকল্পটি অনুমোদন করা হয়। কলকাতায় নিহত ৮ বাংলাদেশের মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। সপরিবারে চিকিৎসার জন্য যান সাংবাদিক দেবাশিস দত্ত, একজনের বাড়ি সাভার। চিকিৎসক হামলার সাথে জড়ালো সন্ত্রাসী ডেভিড ইমন গ্রুপের নাম। দাবি করা হয় $১৫,০০০ চাঁদা। ক্ষোভে ফুঁসছে ডাক্তার সমাজ। আমার কাছে তারা $১৫,০০০ চাঁদা চেয়েছে এবং সেটা ১৫ তারিখের মধ্যে দিতে বলছে। চিকিৎসকদের নিরাপত্তার সাথে বাংলাদেশের মানুষের নিরাপত্তা জড়িত, এটা মনে রাখতে হবে। আমি নিরাপদ মানে আপনি নিরাপদ কিন্তু। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় নির্বাচন কমিশন, তাই পুরো প্রক্রিয়ায় যেন কোনো গ্যাপ না থাকে সেই ব্যবস্থা করছে ইসি। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সিইসি বলেন, নির্বাচনের ফল প্রকাশের পর কালই গেজেট হয়ে যাবে। জানান, নির্বাচনী কর্মকর্তার উপস্থিতিতে কোনো প্রচার করা যাবে না। কেউ বাইরে ভোটের প্রচার চালাতে চাইলে সেটি করতে পারবেন, তাতে কোনো আইনগত বাধা নেই। সিইসি বলেন, প্রধানমন্ত্রী ভোট দিবেন, তাই লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি সময় সম্প্রচার বন্ধ থাকবে, তবে ভোট গণনার সময় লাইভ হবে। নির্বাচনে কতগুলো ব্যালট ব্যবহৃত হয়েছে বা নষ্ট হয়েছে এসব সংখ্যার ব্যাপারে নির্বাচনী কর্তারা জানাবেন। তার প্রত্যাশা, ঐতিহাসিক একটি নির্বাচন হবে, প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। ইসির কিছু সহায়ক কর্মকর্তাও থাকবেন, এছাড়া সংসদ সচিবালয় থেকেও সহায়তা নেওয়া হবে বলে জানান সিইসি। ইনস্টিটিউশনাল মেমোরি এখানে একটু শর্ট আছে, কারণ আমাদের লোকজনও অভ্যস্ত না, তো রাষ্ট্রপতি নির্বাচন করে অভ্যস্ত না। সংসদ সচিবালয় যেখানে ডিপলি ইনভলভ থাকেন, ওনারাও এই ধরনের কার্যক্রম করে অভ্যস্ত না। কিছুটা ইনস্টিটিউশনাল মেমোরির কিছুটা শর্টেজ আছে, তারপরেও আমরা একদম যত রকমের সম্ভব এক্সারসাইজ সম্ভব এবং দরকার সেটা আমরা করেছি। তাতে করে আমাদের পুরো প্রক্রিয়াটার মধ্যে কোনো গ্যাপ না হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৯,৩৩৩ কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন পেয়েছে। উদ্যোগ নেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের আধুনিকায়নের। সভায় সড়কের স্থায়িত্ব ধরে রাখতে পরীক্ষামূলকভাবে রাবার বিটুমিন ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে ব্রিফিং করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জানান, ঢাকা মেডিকেল কলেজে নতুন একাডেমিক বিল্ডিং এবং শিক্ষক শিক্ষার্থীদের আবাসিক ভবন তৈরি হবে। সংস্কার করা হবে সড়ক। এ সংক্রান্ত ১১৬৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আরও বলেন, জ্বালানি তেলের মজুদ দ্বিগুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, সেজন্য প্রকল্প নেওয়া হচ্ছে। আগামীতে ৬ মাসের মজুদের ব্যবস্থা করা হবে। এছাড়া ধরলা নদীর ডান তীরে ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মিত হবে। গ্রাম সড়ক পুনর্বাসনে প্রায় ৫,০০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বাতিল হয়েছে ১ লাখ টন ধারণ ক্ষমতার 2টি অয়েল ট্যাঙ্কার কেনার প্রস্তাব। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে অয়েল ট্যাঙ্কার কেনার বিষয়ে সমঝোতা হওয়ায় আলাদাভাবে জাহাজ কেনার প্রকল্প দরকার হবে কিনা তা যাচাই করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের অনেকগুলো স্থাপনা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, ছাত্রাবাস সহ আরো বেশ কিছু অনাবাসিক ভবন এবং আরো অন্যান্য বিষয়ের মধ্যে সংযুক্ত আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে গিয়েছেন, তখন আরো 4টি এরকম জাহাজ কেনার ব্যাপারে একটা MOU সাইন হয়েছে। যে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওভারল্যাপিং হয়, ডুপ্লিকেশন হয়।
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় বাংলাদেশ সরকার, তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর জিয়া উদ্যানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটাই জানান তিনি। সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব। চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে আর বাড়ি ফেরা হলো না ৮ বাংলাদেশের। এরই মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলের অগ্নিকাণ্ড কাড়ল তাদের প্রাণ। নিহতদের মধ্যে আছেন নারী ও এক শিশু। হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে ৬ জন বাংলাদেশি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। গভীর রাতে হোটেলের বেশিরভাগ মানুষ যখন ঘুমন্ত, সে সময় ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়া। রাজ্য সরকার বলছে অব্যবস্থাপনার কারণেই এত প্রাণহানি। এমার্জেন্সি এক্সিট তো ছিলই না, হোটেলের সিঁড়িও চড়া নয়, রুমগুলোও ঘিঞ্জি। কলকাতা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে আগুন লাগে বুধবার গভীর রাতে। স্থানীয় সময় রাত ২টা থেকে ২:৩০টার মধ্যে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস এবং পুলিশ। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে হোটেল শিখাইনের কয়েকটি রুম। আটকা পড়েন হোটেল রুমের ভেতরে থাকা অতিথিরা। আগুনে পুড়ে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ যায় ৯ জনের, যার মধ্যে ৮ জনই বাংলাদেশি। নিহতদের মধ্যে নারী এবং এক শিশু রয়েছেন। মূলত চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। আমরা আতঙ্কের মধ্যে আছি, কারণ হচ্ছে আমিও যে হোটেলে আছি আশপাশে অনেকগুলো এই ধরনের হোটেল আছে। সেই হোটেলগুলোতে আপনার হচ্ছে নিরাপত্তা কতটুকু আছে এটা যাচাই বাছাই করে এখন দেখবো। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করতে বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। বিভিন্ন তলা থেকে মানুষকে বের করে আনা হয়, আহতদের নেওয়া হয় হাসপাতালে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। फायर फाइटिंग सिस्टम था, कुछ मेरे को देखने को मिला कि खास नहीं था, क्योंकि जहाँ जितना होगा तो जितना मौजूद होगा फायर फाइटिंग इक्विपमेंट वो लड़ाई कर सकते, उतना मेरे को नज़र में नहीं आया। ऐसा होटल जो लोग चला रहे हैं, ट्रेड लाइसेंस है कि नहीं, फायर लाइसेंस है कि नहीं, एक ही बिल्डिंग 3 तला बिल्डिंग 10 तो होटल चल रहे हैं, छोटा छोटा रूम्स 10 तो रूम, ये सो नहीं चल सकता है। তবে আগুনের কারণের পাশাপাশি সামনে এসেছে আরও বড় প্রশ্ন, হোটেলটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ছিল। সরু সিঁড়ি, জরুরি বহির্গমন ব্যবস্থার ঘাটতি এবং অগ্নি নির্বাপন সরঞ্জাম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। যেখানেই ঘিঞ্জি এলাকা সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনার ব্যাপারে একেবারেই আমরা একেবারে জিরো টলারেন্স। দুর্ঘটনার পর হোটেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা, অগ্নি নিরাপত্তা বিধি কতটা মানা হয়, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানোদের মধ্যে ৪ জনের বাড়ি কুষ্টিয়ায়। নিহতরা হলেন দেবাশিস দত্ত, তার স্ত্রী, ছেলে ও শ্বশুর। দেবাশিস দৈনিক আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাদের মৃত্যুর খবরে এলাকায় চলছে শোকের মাতম। স্বজনরা জানায়, চিকিৎসার জন্য স্ত্রী, সন্তান ও শ্বশুরকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন দেবাশিস। রাতে মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনের আগুনে পুড়ে এবং দম বন্ধ হয়ে প্রাণ হারান তারা। এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই, কুষ্টিয়া থেকে সহকর্মী রুহুল আমিন বাবু যুক্ত হচ্ছেন। বাবু, জানাবেন যে মরদেহ দেশে ফেরানোর ব্যাপারে পরিবারের সাথে প্রশাসনের কারো যোগাযোগ ইতিমধ্যে হয়েছে কিনা, সেখানকার সার্বিক পরিবেশ এখন কেমন দেখছেন? শাফিন, প্রথমেই বলে রাখতে চাই আসলে সহকর্মী হারানোর খবরটিও আমাদেরকে দিতে হচ্ছে, কারণ এই দেবাশিস দত্ত
আমার দীর্ঘদিনের প্রায় এক যুগের বেশি সময়ের তার সঙ্গে পথ চলা এবং আমার খুবই কাছের এবং ঘনিষ্ঠ সহকর্মী ছিল। আপনি যেটি বললেন যে আসলে এখনকার সর্বশেষ যে অবস্থাটি, আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় 3টার দিকে কুষ্টিয়ার থেকে একজন রওনা হয়েছে কলকাতার উদ্দেশ্যে এবং ওখানে আসলে তেমন আত্মীয় স্বজন কেউ নেই, যে কারণে বাংলাদেশ থেকে যেতে হচ্ছে এবং তিনি ইতিমধ্যে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে আসলে তিনি ওখানে পৌঁছানোর পরে যেসব কার্যক্রম সম্পন্ন করতে হবে আসলে সেইগুলো শেষ করেই তারা ফেরার কথা আছে। এখন ফিরতে হয়তো আগামীকাল বা পরশু এরকম সময় লাগতে পারে, সেটা অনেকটাই নির্ভর করছে ভারতীয় হাই কমিশনের উপরে। আর এখানে আসলে বাড়ির সামনে এই খবরটি শোনা মাত্র আসলে যারা গণমাধ্যম কর্মী আছে আসলে তারা সকাল থেকেই সবাই একেবারেই স্তব্ধ। এখানে তারা বাড়ির সামনে এসেছে তার বাবা মা, যেহেতু দেবাশিস দত্ত তার বাবা মায়ের একটি ছেলে সন্তান আর একটি বোন রয়েছে দেবাশিস দত্তের। আর দেবাশিসের নিজের একটি পুত্র সন্তান সেটি নিহত হয়েছে এবং মেয়ে সন্তান যেটি, সেই মেয়েটি এখন কুষ্টিয়ার এই বাড়িতেই রয়েছে। অর্থাৎ একেবারে নিঃস্ব বলা যায়। এই পরিবারের আসলে 4 জন, অর্থাৎ দেবাশিস দত্ত, তার স্ত্রী এবং আসলে তার শ্বশুর এবং তার শিশু সন্তান অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে। সকাল থেকে আসলে গণমাধ্যম কর্মীরাই এসব জায়গায় তার বাড়ির সামনে আসছে এবং আসলে কোনোভাবেই এই যে ক্ষতিপূরণ বা আসলে এইটার যে সান্ত্বনা সেইটি দেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না বা সম্ভব না। তারপরও আসলে সবাই আসছেন, সান্ত্বনা দিচ্ছেন, দেখছেন। আর যে দেবাশিসের এমন ঘটনা ঘটবে বা এই যে একই পরিবারের বা এই যে দেবাশিস যে 4 জন, মূলত সে গেছিল চেন্নাইতে আসলে চিকিৎসার উদ্দেশ্যে। তার স্ত্রী এবং তার সন্তান এবং তার নিজেকেও দেখানোর উদ্দেশ্যেই মূলত গেছিল আসলে চেন্নাই প্রায় গত 3 আগস্ট তিনি কুষ্টিয়া থেকে রওনা হয়েছিল এবং তারপরে গতকালকে কলকাতায় এয়ারে চেন্নাই থেকে কলকাতায় তিনি নামার পরেই হোটেলে উঠেছিল। মূলত এই হোটেলে থেকে তারা কেনাকাটা করে আজকে বাংলাদেশে আসার কথা থাকলেও কিন্তু শুধুমাত্র সংবাদ আসলো যে দেবাশিসের এই করুণ অবস্থা, তিনি আর ফিরবেন না। দেশে ফিরবেন হয়তো শুধু তার মরদেহ, কিন্তু দেবাশিস দত্ত আর ফিরবেন না। শাফিন, গণমাধ্যম কর্মী খবর হয়ে ফিরলেন। জানাচ্ছিলেন বাবু, আপনাকে ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য এবং একই সাথে সহকর্মী হারানোর সমবেদনা জানাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের উপর হামলার ঘটনায় উঠেছে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রুপের সম্পৃক্ততার অভিযোগ। ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের কাছে $15,000 চাঁদা দাবি করা হয়েছিল। সেই অর্থ না দেয়ায় শান্তিনগরে তার উপর হামলা চালানো হয়। এখনও থামেনি হুমকি ধমকি। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে চিকিৎসক সমাজ। রোগী দেখেই বেরিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান। 17 আগস্ট রাত 10:30 নাগাদ শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে তার উপর চড়াও হয় সন্ত্রাসীরা। তারা সিএনজির দরজা খুলতে বলছে, আমি ড্রাইভারে মানা করছি, দরজা খুললো না। আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই তোমাদের সমস্যা কি আমার একটু বলো, তোমাদের কি অসুবিধাটা বলো। একজন বলতেছে, তুই অমুকের বোনডে ভুল চিকিৎসা করছিস, দরজা খোল। আমি কি, সে কার বোন, সেই রোগীটা কোথায়, কার বোন, মানে এখন আর কিছু বলতেছেন না, বলে বলছে আর দরজা খোলা আগে বলে আমি ড্রাইভারের দরজা খুলতে মানা করছি। তারপর দরজা ড্রাইভার খুলে দেওয়ার পর তারা মাস শুরু করে। এর আগে 6 আগস্ট মোবাইলে তার কাছে $15,000 চাঁদা দাবি করা হয়। 15 আগস্ট পর্যন্ত দেয়া হয় আলটিমেটাম, যার 2 দিন পেরোতেই ঘটল এই হামলা। অভিযোগ রয়েছে, হুমকির সময় কয়েকবার উল্লেখ করা হয় সন্ত্রাসী ডেভিড ইমনের নাম। চাঁদা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে যে আমরা অমুক গ্রুপের আপনি মানে আপনার কাছে আমার কাছে তারা $15,000 চাঁদা চেয়েছে এবং সেটা 15 তারিখের মধ্যে দিতে বলছে। আমি এটাকে আমি ইগনোর করছি, আমার ফেক কোনো গ্রুপ টুপ এরকম কিছু হইতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে তারা 15 তারিখে সে চাঁদাটা দিতে বলছে, 17 তারিখে এসে তারা আমরা এটা করছি। মারাত্মক হামলার পরও থামেনি হুমকি ধামকি। চিকিৎসককে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করা হয় কেমন অনুভব করছেন তিনি। অ্যাটাকের ঘন্টাখানেক পরে তারা আবার মেসেজ পাঠাইছে এরকম যে নাও হাউ ডু ইউ ফিল, এবং তার পরের দিন সকালে আবার মেসেজ পাঠাইছে যে তুমি আমাদের সঙ্গে কি আরো ঝামেলা করতে চাও। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ডাক্তার আসাদুর রহমান। বারবার ডাক্তারদের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে চিকিৎসক সমাজ। সেবা পাচ্ছেন না।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। আজকে চিকিৎসকদের নিরাপত্তার সাথে বাংলাদেশের মানুষের নিরাপত্তা জড়িত, এটা মনে রাখতে হবে। আমি নিরাপদ মানে আপনি নিরাপদ, কিন্তু আমি যখন অনিরাপদ আপনি কিন্তু অনিরাপদ। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনার জোরালো দাবি তুলেছে ড্যাব সহ চিকিৎসক সমাজ। বাংলাদেশের চিকিৎসক স্বাস্থ্যকর্মী চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি। এই ঘটনায় থানায় অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় থানা পুলিশ। হামলার সঙ্গে জড়িত জীবন নামে এক যুবককে গ্রেফতারও করেছে পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। এর আগে বাংলাদেশে গণমাধ্যম এত স্বাধীনতা আর কখনোই ভোগ করেনি, মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই মন্তব্য করেন তিনি। জানান, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, আর সেটি অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করে তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। আরও বলেন, অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছে, সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে। গণমাধ্যমে একটি নতুন ইকোসিস্টেম তৈরি করতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। চট্টগ্রাম নগরীতে ভবনের নকশা বহির্ভূত অংশ ভাঙতে অভিযান চালিয়েছে সিডিএ। সকালে লালদিঘি এলাকায় এই অভিযান শুরু হয়। অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত অংশ নির্মাণ করায় এক ভবন মালিককে ১২ লাখ টাকা জরিমানা করা হয়। ভাঙা হয় নকশা বহির্ভূত অংশ। এছাড়া ঐতিহ্যবাহী আশকার দিঘির কিছু অংশ দখল করে নির্মাণ করায় একটি ভবন সিলগালা করা হয়। সিডিএর কর্মকর্তারা জানান, অভিযানে দেখা যায় অনুমোদিত নকশার তোয়াক্কা না করে ভবনের বিভিন্ন অংশে অতিরিক্ত কাঠামো গড়ে তোলা হয়েছে, যা নগরায়ন আইন ও নিরাপত্তা ঝুঁকির স্পষ্ট লঙ্ঘন। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে। সিডিআর প্ল্যানের যে ডেভিয়েশন আছে, যেমন এখানে 20 ফিট সামনে খালি রাখার কথা ছিল, পাশে 5 ফিট এবং সান্ডারল্যান্ডের জন্য জায়গা ছাড়ার কথা ছিল, সেগুলি ছাড়েনি। না ছেড়ে যেহেতু কাজ করছে, সেক্ষেত্রে আমরা এসে তাদের ব্যক্তিগত অংশের কিছু অংশ আজকে ভেঙে দিলাম। তাকে ম্যাজিস্ট্রেট মহোদয় 12 লক্ষ টাকা জরিমানা করেছে এবং তাকে একটা নির্দিষ্ট টাইম 1 মাস সময় দিয়েছে যে এর মধ্যে উনি ব্যক্তিগত অংশ নিজ উদ্যোগে ভেঙে দিবেন। আদারওয়াইজ আমরা পরবর্তী ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ। হাম নিয়ে উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির গবেষণায়। হামে আক্রান্ত ৩৫৪ শিশুর উপর চালানো গবেষণা রিপোর্টে দেখা যায় এদের ৪৩%-ই বয়স ৩ থেকে ৯ মাস। আক্রান্ত শিশুদের ৩৮%-ই জন্মের প্রথম ৬ মাস মায়ের দুধ পায়নি। মারা যাওয়া শিশুদের ৮২%-ই পরিপূর্ণ বুকের দুধ থেকে বঞ্চিত ছিল। এছাড়াও আক্রান্ত ৬৫% শিশুই অপুষ্টিতে ভুগছে। বাংলাদেশ শিশু হাসপাতালে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, টিকা না দেওয়ার সামান্য ভুলেই দেশ সংকটে পড়ে গেছে। শিশুদের জীবন বাঁচাতে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। হামে সন্তান হারিয়ে মাদের এমন হাজারের চিত্র এখন নিত্যদিনের। কোনোভাবেই যেন লাগাম টানা সম্ভব হচ্ছে না। 15 মার্চের পর থেকে গত 156 দিনে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে 918 জনের। প্রতিদিন গড়ে প্রায় 6 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে হাম। গত 2 বা 3 দশকের চেয়ে চলতি বছর হামের এত বিস্তার কেন, এ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসা বিজ্ঞানীরাও। বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবির একদল গবেষক হামে আক্রান্ত 354 শিশুর উপর চালায় গবেষণা। সেখানে দেখা যায় এদের মধ্যে 43% শিশুই 3 থেকে 9 মাস বয়সী। 38% জন্মের প্রথম 6 মাসে পরিপূর্ণ বুকের দুধ পায়নি। আর যারা মারা গেছে তাদের 82%ই প্রথম 6 মাস পরিপূর্ণভাবে মাতৃদুগ্ধ পায়নি। আমরা প্রায় 30টার মতো সিভিয়ার মিজেলস রোগীর এডিনোভাইরাস পাই। সঙ্গে ছিল বোকা ভাইরাস, আরেকটা ছিল সাইটোমেগালো ভাইরাস। এই পেশেন্টগুলি হঠাৎ খারাপ হয়ে যায় এবং তাদেরকে আসলে সেভ করা খুব ডিফিকাল্ট হয়। অনেক বাচ্চা আমরা দেখেছি যে 80% বাচ্চা ছিল ভ্যাকসিনেটেড না। তাহলে এই শিশুগুলি কেন ভ্যাকসিনেশন মিস করলো? বিশ্লেষণে দেখা যায় আক্রান্তদের দেহে পাওয়া ভাইরাসের ধরনটি B3 উপশাখার অন্তর্ভুক্ত। এছাড়া টিকা দেওয়ার বয়স হয়নি, এমনকি 1 বা 2 ডোজ পাওয়া শিশুদের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে। অনেকে আছে যে ভ্যাকসিন পেয়েছে, আমাদের স্টাডিতে আছে বোথ ভ্যাকসিন বোথ ডোজেস পেয়েছে, তারপরে আমাদের এখানে ইনফেক্টেড হয়ে আসছে। তাহলে তাদের কি সমস্যা থাকতে পারে? দেয়ার আর লট অফ ফ্যাক্টরস, যেমন
নিউট্রিশনাল স্ট্যাটাস। আমরা ডায়রিয়াল ডিজিজে দেখেছি যে জিঙ্ক দিলে ইমিউন রেসপন্সটা খুব ভালো হয়। সুতরাং এটা কি আসলে আমাদের জন্য কার্যকর কিনা, উই আর গোয়িং টু মেক এভিডেন্স ফর দিস। গবেষণা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, হাম ভয়ানক সংক্রামক রোগ। 2024 সালে সামান্য ভুলে প্রকোপ দেখা দিয়েছে। শিশুদের বাঁচাতে হলে প্রতিরোধে যেতে হবে। এই যে আমরা ঠিক টাইমে ভ্যাকসিন আনলাম না, ঠিক টাইমে আমরা 24 সালের ক্যাম্পেইনটা করলাম না, এর ফলে কিন্তু আমরা আজকেই মিজেলসের মহামারীর ভিতরে পড়ে গেছি। এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স যা জানে, মিজেলসের মতো অসুখ থেকে আমাদের শিশুদেরকে বাঁচাতে হলে হাজার হাজার ভেন্টিলেটর, আইসিইউ এবং হাসপাতাল দিয়ে কিচ্ছু হবে না। আপনি পারবেন না এই মৃত্যুর ঢল থামাতে। আপনাকে প্রিভেনশনের দিকেই যেতে হবে। টিকা ছাড়া আর কোনো পথ এখন পর্যন্ত এফেক্টিভ আমাদের জানা নাই। বিশেষজ্ঞদের মতে সংকট কাটিয়ে উঠতে টিকাদান সম্প্রসারণ এবং মা ও শিশুদের পুষ্টির দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। খুঁটিনাটি কিছু সমস্যা থাকলেও পিঙ্ক বাস সার্ভিসে মোটামুটি সন্তুষ্ট নারীরা। নিজেদের জন্য বিশেষায়িত বাস নিয়ে সামাজিক মাধ্যমের ট্রল নিয়েও তেমন বিচলিত নন তারা। নারীদের আশা, তাদের নিরাপদ আর স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিতে সহায়তার হাত বাড়িয়ে দেবেন পুরুষরা, আর চালকদের প্রশিক্ষণ এবং যাত্রার সময় কমিয়ে আনার দিকে নজর দেবে কর্তৃপক্ষ। দিনের ব্যস্ত সময়ে পুরুষের সাথে পাল্লা দিয়ে সাধারণ গণপরিবহনে উঠতে হিমশিম খেতে হয় নারীদের। তাদের জন্য নির্ধারিত সিট খালি না থাকলে নারীদের বাসেও নিতে চান না হেলপাররা। এই ভোগান্তি দূর করতেই চালু করা পিঙ্ক বাসে অবশ্য সেই ঝক্কি নেই। নিরাপত্তা আর স্বস্তির সাথে বাসে উঠছেন নারীরা। নতুন এই সার্ভিস নিরাপদ যাত্রার জন্য নতুন আশার নাম তাদের কাছে। এ যেন শহরের পথে নারী নিশ্চিন্ত চলাফেরায় এক নতুন অধ্যায়। ঘড়ির কাঁটায় 8টা 40। মোহাম্মদপুর বাস ডিপো থেকে শুরু হলো পিঙ্ক বাসের যাত্রা। বিভিন্ন বয়সী নারীদের সমাগম এই দোতলা বাসে। কেউ শিক্ষার্থী, কেউ বা আবার চাকুরিজীবী। তবে এখনও পুরোপুরি স্বস্তি নিশ্চিত করতে পারছে না এই সার্ভিস। কেননা চালক নতুন, পথঘাটও তেমন জানা নেই, সাথে সড়কের জ্যাম। যাদের গন্তব্য ছিল এলিফ্যান্ট রোড, এক পর্যায়ে তাদের কেউ কেউ নেমে গেলেন আগে ভাগে। জানালেন ক্লাস আর অফিস ধরতে হলে উঠতে হবে মেট্রোতে। যেটা ফেস করলাম আজকে, আর একটু প্রশিক্ষণ দিয়ে তারপরে নামানো উচিত ছিল, কারণ টাইমটা একটা ফ্যাক্টর। হয়তো সময় গেলে আরও প্রশিক্ষণ পেলে হয়তো একটু ভালো করবে, কিন্তু আমি খুশি যে নারী চালক পেয়েছে, আমার খারাপ লাগছে না। অবশেষে মোহাম্মদপুর থেকে মতিঝিল পৌঁছানো গেল 2 ঘন্টায়। আপাতত এটিকেই সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন পিঙ্ক বাসের যাত্রীরা। আজকে ফার্স্ট ডে নারী ড্রাইভার, কিন্তু মনে হচ্ছে অফিসে লেট হবে। এই সময় অলরেডি আমরা পৌঁছাই যাই প্রতিদিন। তাদের আগে আরও প্র্যাকটিস করা দরকার ছিল। এখন যদি এইভাবে প্র্যাকটিস করে আমাদেরকে এত লেটে অফিসে নিয়ে যায়, তাহলে তো আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে। অফিস শুরু আর শেষের টাইমে চলা এই সার্ভিসে চড়ছেন বহু নারী। এমনকি সিট না পেয়ে দাঁড়িয়েও থাকতে হচ্ছে। তাই এই বাসে পুরুষদের না ওঠানো নিয়ে যেসব ট্রল হচ্ছে, সেগুলোর যৌক্তিকতাও দেখেন না কর্মজীবী নারী আর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছেলেদের সাথে আর মেলামেশা করে যেতে হবে না, এটি আমাদের জন্য ভালো। ভালো লাগছে, পুরুষদের ধাক্কাধাক্কির চাইতে নারীরা একসাথে যাচ্ছি। অবশ্যই স্বাচ্ছন্দ্য, কারণ আমি যদি এই যাত্রায় যদি মিড লাইন কিংবা মালঞ্চতে যাইতাম, যাকে বলে গণপরিবহন, দেখা যেত যে আমি বসেছি, আমার পাশে 2-3 জন নামতেছে, উঠতেছে, বসতেছে, এর কোনো গ্যারান্টি নাই। অন্তত 5 জন সিট বদল করে। অবশ্য নতুন মোড়কে পুরনো বাস চালানোর ফলও দেখা গেল হাতে নাতে। প্রথম দিনেই ছুটে গেছে বাসের হাতল, ভেঙে গেছে ফ্যান। ম্যাটেরিয়ালগুলা আমাদের বরং আগের যে পুরাতন বাসে ফ্যানগুলো ভালো ছিল, কিন্তু অলরেডি একটা ফ্যানের পাখা ভেঙে গায়ে পড়েছে। আর একটু আগেই তো দেখলেন, বুঝতে পারছেন, পানি পড়তেছে, যেটা আজকে ফেস করলাম। ভাবছিলাম যে নতুন সব সেট আপ হবে। মোহাম্মদপুর টু মতিঝিল সকালের পিঙ্ক বাসের চালক ছিলেন রাবেয়া সুলতানা। ট্রেনিং নিয়েছেন গাজীপুরে। এখনও ঠিকমতো সড়ক না চেনায় গাইড করছেন পুরাতন চালক আসলাম। 7-8 বছর চালাইছি, সবার সাথে পরিচিত, এক জায়গায় যাতায়াত আনা নিয়ে করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো চালা আসছে, মোহাম্মদপুর থেকে মতিঝিল চালা আসছে। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো চালাইতে পারবে। মোহাম্মদপুরের বাসে আরেক নারী চালক লুৎফর নাহার লতাও সঙ্গী হয়েছিলেন এ যাত্রায়। কেননা খুব শীঘ্রই এই রুটেই বাস চালাবেন তিনিও। প্রায় 1.5 মাস ব্যাপী আমাদের বাসে ট্রেনিং হয়েছে, আর আমরা ট্রেনার হিসেবে কাজ করছি প্রায়
3 বছরের উপরে। হ্যাঁ, আসলে প্রতিটা নারীরই আমি মনে করি যে তাদেরও স্বাবলম্বী হওয়ার দরকার আছে। যারা আসলে এরকম পেশায় আসতে চায় তারা কিন্তু আসলে আসতে পারে। এটা বেশ খানিকটা সময় নিয়েই অবশেষে মতিঝিল ডিপোতে ঢুকলো বাস। নারী যাত্রীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও আছে পিঙ্ক বাসগুলোতে। খুঁটিনাটি সমস্যা কাটিয়ে উঠবে এই সার্ভিস, আর সোশ্যাল মিডিয়ায় ট্রল না করে পুরুষরাও এগিয়ে আসবেন নারীর নিরাপদ যাত্রা নিশ্চিতে, এমন প্রত্যাশা সকলের। পিঙ্ক বাসের বিকেলের সার্ভিস শুরু বিকেল 5টা 20 মিনিটে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।